নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। এমন একজন ব্যক্তিত্ব যিনি চলে যাবার পর বলা হয়েছিল শুধু মুকুটটাই পড়ে রইল, সম্রাট চলে গেলেন। 1925 সালে 28শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সুরের জাদুকর নচিকেতা ঘোষ। তার বাবা ছিলেন বিখ্যাত ডাক্তার সনৎ কুমার ঘোষ। বাড়িতে গানের মজলিস বসত প্রতি রবিবার। ডাক্তারের চেম্বার গানের জলসাঘরে রূপান্তরিত হতো। সেই আসরে সমস্ত রকমের সঙ্গীত গাওয়া হতো। সেখানে সবচেয়ে উৎসাহী ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন সনৎ বাবুর সন্তান নচিকেতা ঘোষ। তিনি ছোট থেকেই গানের তালিম নিয়েছিলেন। উস্তাদ দ্রাবিড় খান এবং সঙ্গীতাচার্য অনাথ বসুর হাত ধরে তার সঙ্গীতের যাত্রা শুরু। গান, সুর তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল। তিনি স্বপ্ন দেখতেন তিনি একদিন সুরের জাদুকার হবেন। কিন্তু স্কুল শেষের পরে তাকে ডাক্তারিটা পড়তেই হলো। বাবা শুধু নয়, পরিবারের সমস্ত আত্মীয় পরিজন ডাক্তারের পেশায় নিযুক্ত। তাই তাকে ডাক্তারিটা পড়তেই হয়েছিল। ডাক্তারি পড়া শেষ হলো এবং পিতার ইচ্ছা পূরণ হলো। এবার নিজের ইচ্ছা পূরণের পালা। আমৃত্যু নচিকেতা ঘোষের অভ্যাস ছিল ঘুম থেকে উঠেই রেওয়াজ করতে বসা। তার গানের বিশাল ঘরে সাজানো থাকতো হারমোনিয়াম, তানপুরা, তবলা। তিনি সকালে উঠে ঠাকুর প্রণাম করে শুরু করতেন রেওয়াজ। মাত্র 24 বছর বয়সে তিনি সঙ্গীত পরিচালনার কাজে হাত দেন। কোনো দিন ঘুম থেকে উঠেই তিনি গৌরী প্রসন্ন মজুমদার অথবা পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেন। আলোচনা হতো সুর নিয়ে, কথা নিয়ে, গান নিয়ে। একটি সাক্ষাৎকারে মান্না দে বলেছিলেন, পেশাদার সুরকারদের মাঝে মাঝেই গানের মধ্যে একই পর্দা বহুবার ব্যবহার হয়ে যেত, নিচের অজান্তেই। কিন্তু নচিকেতা ঘোষ ছিলেন ব্যতিক্রম। তিনি তার গান রচনাতে ভীষণ সচেতন ছিলেন। তিনি তবলাও শিখেছিলেন একই সাথে। তাই বোধহয় তাঁর এ ধরনের সচেতনতা বোধ তৈরি হয়েছিল। তিনি সবসময় নিজের কাছে একটি ছোট খাতা রাখতেন। ভালো সুর পেলেই, ভালো কথা পেলেই লিখে রাখতেন। নাম দিয়েছিলেন ধোপার খাতা। তিনি ছিলেন রসিক মানুষ। তার স্ত্রীর উপোস ভাঙানোর জন্য নানা ফন্দি আঁকতেন। তিনি রান্নাও করতেন খুব ভালো। তিনি খাওয়াতেও ভালোবাসতেন মানুষদের। গানের মজলিসে হঠাৎ করে হোটেলে ফোন করে 70-80টা কাটলেট আনিয়ে নিতেন। এরকম মজার লোক ছিলেন নচিকেতা ঘোষ, সুরের জাদুকর। তার একটার পর একটা হিট গান আমরা গুনে শেষ করতে পারি না। এমন সব গান রচনা করেছেন সারা জীবন আমাদের মনোরঞ্জনের কারণ হয়ে থাকবে। 40-এর দশকে দ্বিজেন মুখোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ একই সঙ্গে গজল শিখতে শুরু করেন। সবে মাত্র শেখা শুরু করেছেন এমন সময় পাড়ায় সঙ্গীতানুষ্ঠানে তাদের ডাক পড়ে। দ্বিজেন মুখোপাধ্যায়কে বলেন, আমি গজল গাইব, তুই কিন্তু হাসবি না। তিনি গান শুরু করেন একটি লাইন দিয়ে এবং সেই লাইনটি বারবার ঘুরিয়ে তিনি গাইতে থাকেন। শেষে আরেকটি লাইন যোগ করেন, আবার সেই লাইনটি ঘুরিয়ে ফিরিয়ে গাইতে থাকেন। খুব মজার হয়েছিল গানটি, বেশ হাততালিও পেয়েছিল, বেশ মনোরঞ্জকও হয়েছিল গানটি। তিনি হঠাৎ বাড়িতে ফুলকপি দিয়ে ভেটকি মাছ খেতে চাইতেন। রান্নাবাড়ি শেষ হলে রাত্রে এসে হঠাৎ করে পরিবারকে নিয়ে সদল বলে চাইনিজ খেতে চলে যেতেন। এরকম ছিল তার মজার দিনগুলো। একবার রবিশঙ্করের অনুষ্ঠান দেখতে গিয়ে মাঝপথেই কানে আঙ্গুল দিয়ে দৌড়ালেন বাড়ি। মাঝরাত্রিরে ফোন করলেন গৌরী প্রসন্ন বাবুকে। তিনি বললেন, এত রাত্রিরে কি করে যাব, বাস এখনো শুরু হয়নি চলা। নচিকেতা ঘোষ বললেন, বাস চলা শুরু হলেই বাস ধরে চলে আসবি, না হলে গানটা অন্য কাউকে দিয়ে দেব। গানটি ছিল বনে নয় মনে মোর আজ পাখি গান গায়। গান কিছুটা রচনা করে গানের কলি 2-1 লাইন লিখে লেখকদের ডেকে তাদেরকে বলতেন এই গানের ওপর যে সবচেয়ে ভালো লিখে দিতে পারবে তার গানটি আমি নেব। এইভাবে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করে দিতেন নচিকেতা ঘোষ। তিনি গানের শব্দ চয়নের ব্যাপারে ছিলেন ভীষণ সচেতন। সেই জন্য তার বন্ধু
সমরেশ বসুর সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনা করতেন। নচিকেতা ঘোষের জীবনকে আমরা দুটি অধ্যায়ে ভাগ করতে পারি। প্রথম অধ্যায় শুরু হয়েছিল এভাবেই কলকাতায়, শুরু হয়েছিল জয়দেব ছবির সুর দিয়ে। এভাবেই 40 থেকে 60-এর দশকের শুরু পর্যন্ত অনাবিল সুরের স্রোতে বয়ে গেছে বাঙালির জীবন তার সুরের জাদুতে। একটির পর একটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ছায়াছবি ছাড়াও পুজোর গানের বা প্রাইভেট অ্যালবামেরও তিনি সুর দিতেন, যেটা বেশ জনপ্রিয় হতো। 50 দশকে এমন কেউ ছিল না যিনি নচিকেতা ঘোষের সুরে কাজ করেননি। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, আরো অনেক শিল্পীরা। এরপর তিনি মুম্বাইয়ে চলে যান। সেখানে গিয়ে 7-8 বছর ছিলেন তিনি। তারপর আবার ফিরে আসেন কলকাতায়। এটা ওনার জীবনের দ্বিতীয় অধ্যায় বলা চলে। সালটা 1969। আবার সুর করা শুরু হলো শেষ থেকে শুরু ছবিটা দিয়ে। এরপরে চিরদিনের গানগুলি হলো মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে এবং ফুল পাখি বন্ধু আমার ছিল। গান দুটি ভীষণ ভীষণ জনপ্রিয় হয়। নচিকেতা ঘোষ মাত্র 51 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করে, কিন্তু তিনি তার যোগ্য উত্তরসূরি রেখে যান। তার পুত্র সুপর্ণকান্তি ঘোষ প্রচুর গানে সুর দিয়েছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য গানটি কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। তিনি তার বাবাকে নিয়ে তার কিছু অপ্রকাশিত গান গুরু কৃপাহি কেবলম নামে একটি অ্যালবাম তৈরি করেছেন এবং তিনি আমৃত্যু তার বাবা সুরের সম্রাট, সুরের জাদুকর নচিকেতা ঘোষকে নিয়ে কাজ করে যেতে চান। নচিকেতা ঘোষের যে হিট গানগুলো আমরা পেয়েছি, কোন গান যে ওনার হিট নয় সেটাই খুব বলা শক্ত। তার কয়েকটি উল্লেখযোগ্য গান আপনাদের না বললেই নয়, যেমন ও আমার ছোট্ট পাখি চন্দনা, যদি কাগজে লেখো নাম, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে, তুমি বিনায়ে ফাগুন, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, আমার ভালোবাসার রাজপ্রাসাদে, সাগরে উঠল যে ঢেউ, এক বৈশাখে দেখা হলো দুজনায়, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা, পাগলা গারদ কোথায় আছে, নেই কি তোমার জানা, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, বেশ করেছি প্রেম করেছি, পুতুল নেবে গো পুতুল, আমি মোলে সুতো হব, এক বৈশাখে দেখা হলো দুজনায়, খিড়কি থেকে সিংহ দুয়ার, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, তা বলে কি প্রেম দেব না, এ শুধু তার সৃষ্টির এক অংশ। আপনারা দেখলেন সমস্ত গান হিট, আরো 99 ভাগ পড়ে রইল। আপনারা একবার ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ওনার গানের সম্ভার। আমরা সবাই জানি, সবাই শুনেছি এই সমস্ত গানগুলি। আমাদের ভীষণ জনপ্রিয় এইসব গান তিনি সৃষ্টি করে গেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের কাছের মানুষ নচিকেতা ঘোষ, সুরের সম্রাট, সুরের জাদুকর নচিকেতা ঘোষ। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।